আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় সেকেন্ড টাইম ভর্তি যোদ্ধারা, যারা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিয়ে এটা পাবলিক বিশ্ববিদ্যালয় আসন জয় করতে চাও, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসের মধ্যে। আজকের এই ক্লাসটা হচ্ছে একেবারে বেসিক থেকে বাংলা গদ্য যেইখান থেকে শুরু হয়েছে সেই পার্ট থেকে আমরা একেবারে শুরু করেছি। আমাদের যে সেকেন্ড টাইম বেসটা আছে ওই বেচের মধ্যে আমরা একেবারে বেসিক থেকে অর্থাৎ বাংলার মূল যেখানে রুট যেখানে সেখান থেকে শুরু করব। তো ঠিক একই ভাবে আজকে একটা লাইভ ক্লাস, এটা হচ্ছে অপরিচিত গল্পের পার্ট 1। এর পরবর্তীতে আমরা পার্ট 2 করাবো, অর্থাৎ আজকে অর্ধেক করাবো, বাকিটা হচ্ছে পরবর্তী ক্লাসে আমরা শেষ করব। তো প্রিয় শিক্ষার্থীরা, একটু দ্রুত আমাদের সাথে যুক্ত হবা, একটু ক্লাসটা পারলে শেয়ার দিয়ে দিবা। আজকে সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কনফার্ম করবো, কষ্ট করবে। হ্যাঁ, এই তো দেখতে পাচ্ছি আমার সাথে ইতিমধ্যে যুক্ত হয়ে গিয়েছ। একটু শেয়ার দিবা, তোমরা যারা আমার সাথে যুক্ত আছো একটু শেয়ার দিয়ে জানাবা ভাইয়া যে শেয়ার দিয়েছি। ইতিমধ্যে সবাই চলে আসতেছো ধীরে ধীরে, একটু সবাই চলে আসবা, আমাকে একটু কনফার্ম করবা যে ভাইয়া সবকিছু ঠিক আছে, আপনি শুরু করতে পারেন, আমি শুরু করবো। হ্যাঁ হ্যাঁ, আমি আজকে অপরিচিত গল্প যেটা আছে এই গল্পের যে তোমার হচ্ছে কল্যাণী দেখতে পাচ্ছি আমরা এখানে, আর এখানে দেখতে পাচ্ছি অনুপম ওরফে বাপ্পারাজ আর ওরফে হেনা, তাকে দেখতে পাচ্ছি। এই দুইটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব এবং দেখব কে কোত্থেকে এবং কার রুট কি, জাস্ট একটু আলোচনা করব। পাশাপাশি এই গল্পের যিনি লেখক তার সম্পর্কে আমরা একটু ডিটেলস জানবো আর কি। হ্যাঁ, ডিটেলস জানবো একটা ছন্দ আকারে, যাতে করে তোমার মনে থাকে, তুমি সাথে সাথে ক্লাসগুলো নোট করে নিবা, সাথে সাথে কাজগুলো নোট করে নিবা, তোমার আশা করি কোনো সমস্যা হবে না। ওকে, ওকে ভাইয়ারা, তাহলে আমি শুরু করছি তোমাদের সাথে। একটু খেয়াল করো, আমি প্রথমে যে বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে, তোমরা জানো ইতিমধ্যে আমাদের একটা আমরা অফলাইন শাখা খুলেছি, সেটা হচ্ছে হাটাজারিতে। হাটাজারি এরিয়ার মধ্যে যারা আছো বা এই এরিয়া আশেপাশে যারা আছো তারা হয়তো পড়তে পারবা হাটাজারি এরিয়ার মধ্যে, অথবা চকবাজার এই আশেপাশে যারা আছো তারা পড়তে পারবা আমাদের সাথে অফলাইনে। যাই হোক, আমি আমার পড়ায় আসি। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমার এই যে কল্যাণী, আর এই পাশে আমার হচ্ছে অনুপম, দুই ভদ্র লোক আর ভদ্র মহিলা। এদের সম্পর্কে আমরা দেখবো। এই গল্পে যিনি লেখক আছে তাদের সম্পর্কে আমার আগে জানতে হবে, ঠিক আছে? ওকে, সব ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি একটু খেয়াল করো, এই গল্পের মধ্যে যিনি গল্পের রচয়িতা অর্থাৎ এই গল্পের যিনি স্রষ্টা তার সম্পর্কে আমাকে একটু দেখবো। দেখো এখানে আমি কবি পরিচিতি দেখবো। কবি পরিচিতি কি আছে, ইনি হচ্ছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ইনার আরো অনেকগুলো উপাধি আছে, সেই উপাধিগুলো আমরা পরে দেখবো। এগুলো আমরা দেখি। ওর জন্ম সালটা দেখি, জন্ম হচ্ছে 7 মে 1861 সাল, বাংলা হচ্ছে 1268। ওকে, ওনার গ্রামের নাম হচ্ছে জোড়াশোকা, কলকাতা। কলকাতায় জোড়াশোকা গ্রামে তিনি কি করেন, জন্মগ্রহণ করেন। তাহলে আমি এটা পেলাম, এই জিনিসটা আমি কনফার্ম হলাম যে ওনার বাসা হচ্ছে কোথায়, 7 মে, অর্থাৎ ওনার জন্মদিন হচ্ছে 7 মে 1861 তিনি জন্মগ্রহণ করেন, আর 1941 সালে তিনি মারা যান। তোমার আরো আগে মারা যান, সরি তারিখটা এরকম না। পরে দেখো পিতা হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মা হচ্ছে সারদা দেবী, আর পিতৃ প্রদত্ত নাম হচ্ছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তাহলে এই স্লাইডের মধ্যে আমি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এই যে ভদ্রলোক যিনি হচ্ছেন তোমার হচ্ছে লন্ডনে পড়াশোনা করতে গিয়েছিলেন বা যেতে চেয়েছিলেন, এই ভদ্রলোক তার জন্ম তারিখ হচ্ছে 7 মে 1861, অর্থাৎ মে মাস। এটা কিন্তু মে মাস চলতেছে, এই মে মাস, সরি মার্চ না মে, এটা মে মাস। হ্যাঁ, এটা মে মাস। হ্যাঁ, এটা মে মাস, মে মাসের 7 তারিখে তার জন্ম। হ্যাঁ, জন্ম তারিখ। ওকে ওকে ভাই, নমস্কার। দেখো তাহলে 1861 সালে জন্মগ্রহণ করেন। ওনার মায়ের নাম কি, বাবার নাম কি? বাবার নাম হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, আর মায়ের নাম হচ্ছে সারদা দেবী। মায়ের নাম কি ভাইয়া? সারদা দেবী। বাবার নাম হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। ওকে, এটা ডান, এটা ক্লিয়ার ভাইয়া। হ্যাঁ, এরপর আসি পিতৃপ্রদত্ত নাম কি, অর্থাৎ পিতৃপ্রদত্ত পিতা প্রদত্ত যে নামটা আছে তার নাম হচ্ছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। ক্লিয়ার? ওকে, তাহলে আমি এইগুলো পেয়ে গেছি ভাই। এরপর পরে আসি, এরপরে আমি দেখবো তার সাহিত্যকর্ম দেখবো। আমি জাস্ট তোমাদেরকে একেবারে
একেবারে না, এরকম না যে লাইন বাই লাইন পড়াবো, আমি জাস্ট তোমাকে সার কথাগুলো তুলে তুলে ধরবো, তুমি জাস্ট এগুলো পড়বা, ঠিক আছে? দেখো এই যে কাব্যগ্রন্থ দেখতে পাচ্ছি, তার কাব্যগ্রন্থগুলো দেখবো, তার সাহিত্যকর্ম, তার সাহিত্যকর্মের মধ্যে অনেকগুলো তার ছোঁয়া আছে। যেমন কি তার সাহিত্যকর্মের মধ্যে এমন জিনিস আছে যেটা হচ্ছে কাব্যগ্রন্থ উনি লেখছেন, উনি উপন্যাসও লিখছেন, উনি নাটকও লিখেছেন, উনি তোমার হচ্ছে প্রবন্ধও লিখেছেন, উনি তোমার হচ্ছে ছোট গল্প লিখেছেন, হ্যাঁ কাব্যগ্রন্থ ছোট গল্প ইনি অনেকে লিখেছেন। বাট ওনার কিন্তু তোমার হচ্ছে মহাকাব্য যেটা আমরা বলি মহাকাব্য, উনি কিন্তু মহাকাব্যের মধ্যে হাত দেন নাই। তাহলে আমি কি পাইলাম? তাহলে আমি পাইলাম রবি ঠাকুর, অর্থাৎ রবি ঠাকুর, এই রবি ঠাকুর সবগুলোতে হাত দিল, অর্থাৎ সাহিত্যে যে শাখাগুলো আছে উপন্যাস, নাটক, ছোট গল্প, কবিতা, কাব্যগ্রন্থ, এই সকল শাখায় তিনি স্পর্শ করেছেন, অর্থাৎ সকল শাখায় তার অবদান থাকলেও তিনি কি করেন নাই? তিনি মহাকাব্য, হ্যাঁ মহাকাব্য রচনা করেন নি। তাহলে পরীক্ষা মাঝে মধ্যে আসে কিন্তু, হ্যাঁ মহাকাব্য তিনি কি করেন নাই। ওকে, তাহলে কি বলছি ভাই? তাহলে বলছি আমি মহাকাব্য, তাহলে মহাকাব্যের মধ্যে হাত দেন, এটা মনে রাখবা। এখানে হয়তো স্লাইডটা এখানে নাই, বাট এটা মনে রাখবা। পাশাপাশি তুমি এটা মনে রাখবা, কি বলছি দেখো সাহিত্যকর্ম একটু খেয়াল করো। ওনার মোট কাব্যগ্রন্থ, এখন তোমার প্রশ্ন আসতে পারে ভাইয়া হোয়াট ইজ কাব্যগ্রন্থ, কাব্যগ্রন্থ কি? একটু খেয়াল করো, আমি যদি ছোট করে ভেঙে লিখি, হ্যাঁ ভেঙে লিখি কাব্য প্লাস কি গ্রন্থ, কাব্য প্লাস গ্রন্থ। এখন কাব্য প্লাস গ্রন্থ, কাব্য মানে কি? কাব্য মানে হচ্ছে কবিতার সমগ্র, অর্থাৎ কবিতা, অনেকগুলো কবিতা যেখানে থাকে, অনেকগুলো কবিতা যখন থাকে তখন আমরা কি বলি? কাব্য বলি। অর্থাৎ খেয়াল করে একটু তোমাকে আবার সহজ করে উদাহরণ দিয়ে বুঝাই। মনে করো একটা সমাবেশ, সমাবেশটা কখন হবে? তুমি যখন যাবা, আমি যখন যাব, তোমার বাড়ির আশেপাশে মানুষ যখন যাবে, আমার বাড়ির আশেপাশে মানুষ যখন যাবে, যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফিল্ডে জমা হবে, তখন সেটা হবে একটা সমাবেশ। তার মানে সমাবেশটা হইতে তোমাকে লাগছে, আমাকেও লাগছে, আমাদের আশেপাশে মানুষকেও লাগছে। তার মানে এটা হচ্ছে একটা সমাবেশ। কাব্য গ্রন্থ, গ্রন্থ মানে বই, এমন মানে অনেকগুলো মানুষ নিয়ে যেমন একটা সমাবেশ হয়, ঠিক একই ভাবে অনেকগুলো কবিতার সমগ্র নিয়ে, অর্থাৎ কবিতা যোগ 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 হইতে হইতে এটা কি হয়? কাব্য গ্রন্থ হয়, অর্থাৎ একটা কাব্য বই হয়। কি হয় ভাই? বই হয়। ঠিক একই ভাবে তুমি দেখো তোমার বাংলার প্রথম পত্র যে বইটা আছে না, এই বইয়ের মধ্যে কি কি আছে? বিলাসী, মানব কল্যাণ, আমার পথ, পরিচিতা, আরো এক্সট্রা অনেক গল্প আছে। অনেকগুলো গল্প এবং পদ্য কি গেছে? বিদ্রোহী, সোনার তরী, প্রতিদান, তারপরে ফেব্রুয়ারি 1969, 18 বছর বয়স, আমি কিংবদন্তির কথা বলছি, নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়, তাহার এই পরে মনে, এই যে কবিতাগুলো, এই কবিতাগুলো যখন একসাথে হয়েছে, গল্পগুলো যখন একসাথে হয়েছে, একসাথে হয়ে একটা কি হয়েছে? একটা বই হয়েছে। ঠিক একই ভাবে কাব্যগ্রন্থ জিনিসটা হচ্ছে অনেকগুলো কাব্য অর্থাৎ কবিতাগুলো নিয়ে একটা বই, সেটা হচ্ছে কাব্যগ্রন্থ। তার মধ্যে তার এরকম কাব্যগ্রন্থ আছে কয়টা ভাইয়া? 56টা। ক্লিয়ার? তাহলে এই যে এরকম অনেকগুলো কবিতা লেখছেন উনি, অনেক, আমরা কয়টা কবিতা পড়ছি রবীন্দ্রনাথের? হয়তো 5টা, 10টা, 20টা কবিতা পড়ছি সর্বোচ্চ, বা 10টা 20টা নাম শুনেছি, পড়ি নাই, 20টা পড়েছি। কিন্তু এরকম হাজার হাজার কবিতা ওনার আছে যেটা 56টা বইয়ের মধ্যে উনি লিখে গেছে। বুঝতে পারছো ভাইয়া? চিন্তা করো উনি কতটা কবিতা লিখছেন, অনেকগুলো কবিতা। আর এরকম কবিতার বই কয়টা? 56টা বই আছে, হ্যাঁ 56টা বই। ওকে, তারপর দেখি প্রথম কাব্যগ্রন্থ কি বলছে ভাইয়া। প্রথম কাব্যগ্রন্থের নাম কি? বনফুল। একটু খেয়াল করো, প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে কি? বনফুল। ওকে, এরপরে যে প্রশ্নটা আছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্ব, সেটা হচ্ছে কি? প্রকাশের দিক থেকে প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে কবি কাহিনী। কি কাহিনী ভাইয়া? কবি কাহিনী। তাহলে মানে যদি পরীক্ষা প্রশ্ন করা হয় এরকম, মনে করো পরীক্ষা প্রশ্ন আসছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ কোনটা? এখন অপশনের মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে কবি কাহিনীও আছে, বনফুলও আছে। যদি বলে তাহলে উত্তর কি হবে? বনফুল হবে। আবার যদি স্পেসিফিক করে বলে রবীন্দ্রনাথের প্রথম প্রকাশনার দিক থেকে, অর্থাৎ প্রকাশিত হয়েছে এরকম হওয়ার দিক থেকে প্রথম কাব্যগ্রন্থ কোনটা, তাহলে সেখানে উত্তর হবে কিন্তু কবি কাহিনী। তাহলে তোমাকে আমি আশা করি বুঝাতে পারছি, হ্যাঁ আমি তোমাকে বুঝাতে পারছি। কবি কাহিনী কি ভাইয়া? কবি কাহিনী, কবি কাহিনী জিনিসটা হচ্ছে যখন প্রশ্ন এরকম হবে যে প্রকাশের দিক থেকে কোনটা প্রথম, তাহলে উত্তর হবে কবি কাহিনী। আর যদি বলে শুধুমাত্র প্রথম কাব্যগ্রন্থ কোনটা, তাহলে সেটা হচ্ছে বনফুল। ক্লিয়ার? যেটা তিনি 15 বছর বয়স, জাস্ট 15 বছর বয়স, যেখানে 15 বছর বয়সে আমাদের মা বাবারা আমাদের স্কুলে নিয়ে যেত, কলেজে নিয়ে যেত, কলেজ স্কুলে নিয়ে যেত। বুঝতে পারছো? আমাদের এখনকার প্রজন্মকে, আমাদেরকে, বাচ্চাদেরকে তুমি দেখবা, তোমার ভাইকে দেখো, তুমি তোমার ছোট ভাইকে দেখো, তোমার ছোট বোনকে দেখো, এর বয়স 15 বছর, একে আমরা স্কুলে নিয়ে যাই, একে হাতে ধরে ধরে রাস্তা পার করে দিই, একে স্কুলে নিয়ে যাই, এর স্কুল ব্যাগটা আমি কাঁধে নিয়ে চলে যাই, হ্যাঁ একে কষ্ট দিই না।
অথচ রবীন্দ্রনাথ ঠাকুর 15 বছর বয়সে তিনি একটা বনফুল কাব্যগ্রন্থ, নট একটা কবিতা, এখানে একটা কবিতা না অনেকগুলো কবিতা ছিল, এরকম কবিতা একসাথে করে একটা কাব্যগ্রন্থ নাম দিয়েছে কি, সেটা হচ্ছে বনফুল। সেটা শুধুমাত্র তার 15 বছর বয়স, যখন তার 15 বছর বয়স তখন তিনি এটা রচনা করেন। চিন্তা করছে, যেখানে আমরা ব্যাগ ধরতে পারি না তখন স্কুলের ব্যাগ, তখন তিনি কি করেন, কাব্যগ্রন্থ রচনা করে ফেলেন। চিন্তা করো কত আপডেট ছিল তারা। ওকে, এরপর আসি ভাই, এরপর আসি প্রকাশের দিক থেকে প্রথম কাব্যগ্রন্থ কবি কাহিনী। প্রথম কবিতা হচ্ছে হিন্দু মেলার উপহার। তাহলে মানে এখানে আমরা কি পাইলাম, তার প্রথম বই হচ্ছে, অর্থাৎ কবিতার বই হচ্ছে কোনটা, বনফুল হইতে পারে, আর প্রকাশের দিক থেকে হচ্ছে কবি কাহিনী, আর তার প্রথম কবিতা হচ্ছে হিন্দু মেলার উপহার। কি মেলার উপহার ভাইয়া, এই তো হিন্দু মেলার উপহার, হিন্দু মেলার উপহার। ওকে, হিন্দু মেলার উপহার। তাহলে আমার বাড়িটা শেষ, এটা আমার ডান হয়ে গেছে ভাই। হ্যাঁ, এটা আমার ক্লিয়ার। তাহলে হিন্দু মেলার উপর হচ্ছে তার প্রথম কবিতা, প্রথম কবিতা। আর কাব্যগ্রন্থ কয়টা, মোট 56টা। তাহলে আমি একটু যদি সামারি করি, আমার সাথে সাথে বলবা তার মোট কাব্যগ্রন্থ কয়টা, 56টা। তার মোট কাব্যগ্রন্থ কয়টা, 56টা। তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটা, কবি কাহিনী। তার প্রথম কাব্যগ্রন্থ কোনটা, বনফুল। তার তোমার হচ্ছে প্রথম কবিতা কোনটা, হিন্দু মেলার উপহার। ক্লিয়ার? আমার সাথে বলে ফেলবো, আশা করি ক্লাসের পরে ক্লাসে মুখস্থ হয়ে যাবে। এরপর আসি, এরপরে দেখি কি আছে। এরপর দেবো তার নোবেল বিজয় সম্পর্কে কিছু কথা। কারণ কি ভাইয়া, কারণ হচ্ছে এই নোবেল বিজয়ের দিক থেকে উনি কিন্তু বাঙালি, উনি কিন্তু নট বাংলাদেশি। এই যে তোমরা কিন্তু প্যাচ লাগাও, উনি নট বাংলাদেশি, উনি কিন্তু বাংলাদেশি, উনি কিন্তু বাংলাদেশি না, উনি কিন্তু বাংলাদেশি না। এখন তোমাকে একটু বুঝতে হবে হোয়াট ইজ বাংলাদেশি, হোয়াট ইজ বাঙালি। এর মানে কি, বাঙালি মানে হচ্ছে এই বাঙালি যেটা বলি, হ্যাঁ বাঙালি যেটা বলি, বাঙালি মানে হচ্ছে যারা বাংলা ভাষায় কথা বলে। এখন তুমি বাংলা ভাষায় কথা বলো, আমিও বাংলা ভাষায় কথা বলি। আমাদের পাশাপাশি ভারতের একটা পশ্চিমবঙ্গ রাজ্য আছে, যে পশ্চিমবঙ্গ বাংলা ভাষায় কথা বলে। তোমরা যখন ভারতীয় সিরিয়াল দেখো না, কিরণমালা দেখো, পাখি নাটক দেখো, আর কত জবা নাটক দেখো, জবা যে জবা তোমার হচ্ছে 98 পেয়েছিল পদার্থ বিজ্ঞানে, নাই কত জানি পেয়েছিল নাম্বার। তো ওগুলো দেখো না, ওরা তো বাংলা ভাষায় কথা বলে, ওরা নাগরিক হিসেবে ভারতীয়, বাট ওরা কি বসে, বাংলা ভাষায় কথা বলে। তার মানে ভাষাগত দিক থেকে যারা সেম, মানে বাংলা ভাষায় কথা বলে, তারা সবাই বাঙালি, সবাই কি বাঙালি। আর বাংলাদেশি তারা যারা শুধুমাত্র বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে বসবাস করে। তো তুমি এক হিসেবে বাঙালিও, পাশাপাশি তুমি হচ্ছে বাংলাদেশি হও। তুমি আমি হচ্ছে বাঙালি এবং বাংলাদেশি, তুমি আমি বাঙালি বাংলাদেশি। আর ভারতীয় পশ্চিমবঙ্গ যারা আছে তারা শুধুমাত্র হচ্ছে বাঙালি, তারা কি শুধুমাত্র হচ্ছে বাঙালি। তো এই বিষয়গুলো ক্লিয়ার বুঝতে পারছো তুমি? হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমি বুঝাইতে পারছি। তাহলে উনি হচ্ছে কি, রবীন্দ্রনাথ হচ্ছে বাঙালি, উনি রবীন্দ্রনাথ হচ্ছে বাঙালি। ওকে, দেখি কি কি আছে এখানে ভাইয়া। গীতাঞ্জলি কাব্যগ্রন্থে সংকলিত হয়েছে কয়টা, 157টি গীতি কবিতা। তার মানে এখানে কবিতা কয়টা আছে ভাইয়া, এই যে কাব্যগ্রন্থ আমি একটু আগে বলছিলাম না, রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ মোট কয়টা ভাইয়া, একটু বলো দেখি। রবীন্দ্রনাথের মোট কাব্যগ্রন্থ কয়টা, একটু বলো দেখি যে তোমাদের মনে আছে কিনা। রবীন্দ্রনাথের মোট কাব্যগ্রন্থ কয়টা? হ্যাঁ, উত্তর হচ্ছে 56টি। কয়টি ভাইয়া? 56টি। এই 56টার মধ্যে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, যেটার জন্য অর্থাৎ তিনি 56টা কাব্যগ্রন্থ লেখছেন, লেখার মধ্যে যেটার জন্য তিনি কি পেয়েছিলেন, নোবেল পুরস্কার পেয়েছেন, তাই সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমার গীতাঞ্জলি। এই যে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ, গীতাঞ্জলি কাব্যগ্রন্থ, বানানটা খেয়াল রাখবা, বানানটা খেয়াল রাখবা। তাহলে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য উনি কি পান? হ্যাঁ, তাহলে আমি কি বলতে পারছি, গীতাঞ্জলি কাব্যগ্রন্থ কি ভাইয়া, গীতাঞ্জলি কাব্যগ্রন্থ যেটার জন্য তিনি কি পান, নোবেল পুরস্কার পান। এবং সেটার মধ্যে 157টি, কয়টা, 157টা কি আছে ভাইয়া, গীতি কবিতা আছে। তার মানে এখানে কবিতার সংখ্যা কয়টা, 57টা। একটু পর বলবো ভাইয়া, এই যে অরুণা দাস, নিশি দাস, কাজী সুমাইয়া, ওয়াজিহা, মুবাশিরা সবাই বলতেছে 56টা, ঠিক আছে। তাহলে তার মানে তার মোট কাব্যগ্রন্থ হচ্ছে 56টা। আর ওনার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের মধ্যে কবিতা আছে কয়টা ভাইয়া, 157টা। কয়টা, 157টা। তাহলে আমি ক্লিয়ার, এতটুকু আমার ক্লিয়ার হয়ে গেছে ভাইয়া। পরে আসি, তিনি নোবেল পান সাহিত্যে। এখন নোবেল পুরস্কার দেওয়া হয় 6টা বিষয়। কয়টা বিষয়ে আমার সাথে সাথে বলো, নোবেল পুরস্কার দেওয়া হয় কয়টা বিষয়ে, 6টা বিষয়। তার মধ্যে কি কি আছে, পদার্থ, রসায়ন, তারপর হচ্ছে কি সাহিত্য, শান্তি, পরে হচ্ছে কি আমরা পেলাম সাহিত্য, শান্তি, এগুলোতে তোমার কি দেওয়া হয়, নোবেল পুরস্কার দেওয়া হয়। প্লাস অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়, অর্থনীতি, পদার্থ, রসায়ন, হ্যাঁ, তারপর শান্তি, সাহিত্য, এগুলোতে তোমার হচ্ছে এই নোবেল পুরস্কারটা দেওয়া হয়। তার মধ্যে সাহিত্য একটা অন্যতম। তাহলে মানে পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে, রবীন্দ্রনাথ
নোবেল পুরস্কার কোন মানে কিসের মাধ্যমে বা কোনটা নোবেল পুরস্কারটা পান? উত্তর হবে সাহিত্যে। কারণ কি? কারণ হচ্ছে নোবেল পুরস্কার পায় 6টা বিষয়। কয়টা বিষয়? 6টা বিষয় নোবেল পুরস্কার দেওয়া হয়। তার মধ্যে সাহিত্য একটা, শান্তিতে একটা, অর্থনীতিতে একটা, রসায়নে একটা, হচ্ছে কি তারপর হচ্ছে কেমিস্ট্রি, তারপর পদার্থ বিজ্ঞানে একটা আছে। হ্যাঁ, এগুলোতে তোমার হচ্ছে নোবেল পুরস্কার দেওয়া হয়। তার মধ্যে সাহিত্য একটা শাখা। তাহলে রবীন্দ্রনাথ কোন শাখায় নোবেল পুরস্কার পান? উত্তর হচ্ছে সাহিত্যের শাখায়। কোন শাখায়? সাহিত্যের শাখায় তিনি কি পান? নোবেল পুরস্কার পান। তাহলে এটাও শেষ। পরে দেখি এই সাহিত্যটা কি, বা সেটা হচ্ছে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। ক্লিয়ার? ওকে। গীতাঞ্জলি রচিত হয় 1908 থেকে 1909 সালের মধ্যে। একটু খেয়াল করো তো ভাইয়া, 1908 থেকে 1909 এই সালের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সাল আছে, একটা গুরুত্বপূর্ণ জিনিস হয়েছিল যেটা আমাদের সাথে রিলেটেড। আমাদের সাথে রিলেটেড বলতে পারবা কেউ? তো কিছু মনে আছে যে 1905 সালে, 1905 সাল থেকে 1910 সাল, হ্যাঁ 1910 সাল বা 11 সাল, এই সালের মধ্যে একটা কাহিনী ঘটছিল। 1905 সালে কি হয়েছিল আর 1910 সালে কি হয়েছিল, কি বলতে পারবা? দেখে তো তোমরা কি বলতে পারবা কিনা যে 1905 সাল বা 1910 সালের মধ্যে এমন কি হয়েছিল, এমন কি হয়েছিল যেটা আমাদের জানা দরকার? কেউ কি বলতে পারবা? হ্যাঁ, 1908 সালে, 1908 থেকে 9 সালের মধ্যে উনি কি করছেন? এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থ রচনা করছেন। এখন আমাকে একটু বলতে হবে, কারণ কি তোমাকে এটা বলতে হবে এই কারণে, কারণ উনি যেটা লেখছেন, গীতাঞ্জলি কাব্যগ্রন্থ যেটা লেখছেন, এইটার মধ্যেই আমাদের জাতিসত্তার একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে রয়ে গেছে। আমাদের জাতিসত্তার বা আমাদের সংস্কৃতির একটা জিনিস এটার মধ্যে অন্তর্ভুক্ত। সেটাকে জাস্ট বাইর করতে আমাকে জানতে হবে এটা কি ভাইয়া। হ্যাঁ, এটা হচ্ছে এইটা একজন বলে ফেলছো, একটা হচ্ছে বঙ্গভঙ্গ আর হচ্ছে বঙ্গভঙ্গ রদ। তাহলে বঙ্গভঙ্গ, হ্যাঁ বঙ্গভঙ্গ মানে বঙ্গভঙ্গ মানে হচ্ছে বাংলা ভেঙে গেছে, বাংলা ভাগ হয়ে গেছে। এখন 1905 সাল, এই 1905 সালে কি হয়েছে ভাইয়া? বঙ্গভঙ্গ হয়েছে, অর্থাৎ বাংলা আলাদা হয়ে গেছে। পশ্চিমবঙ্গ থেকে আমাদের আসাম টাসাম দিয়েছে, আর আমরা বাংলাদেশ এগুলো নিয়ে আমরা একটা প্রদেশ আর ওর একটা প্রদেশ। হ্যাঁ, এই পশ্চিমবঙ্গ অর্থাৎ 1905 সালে যখন দেশ ভাগ হয়ে যায়, হ্যাঁ কি হয় তোমার হচ্ছে বঙ্গভঙ্গ হয়। এই বঙ্গভঙ্গ যখন হয়, এই কষ্টে, এই দুঃখে, এই শোকে, এই বেদনায়, এই অত্যাচারে বা এই মানে কষ্টে তিনি কি করে, এই হতাশায় তিনি কি করছেন? তিনি একটা কবিতা লেখছেন। হ্যাঁ, কবিতা লেখছেন, যে কবিতার একটা অংশ হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই যে যেটা আমরা এই তোমার জাতীয় সঙ্গীত গাই না, এই জাতীয় সঙ্গীতটা এই গীত কবিতা অন্তর্ভুক্ত। বুঝতে পারছো? তাহলে কেন গুরুত্বপূর্ণ বলছিলাম ভাইয়া? দেখছো কেন গুরুত্বপূর্ণ বলছি? কারণ এই যে গীতাঞ্জলি কাব্যগ্রন্থটা, এইটার মধ্যেই আমাদের যে জাতীয় সঙ্গীত আছে, এই জাতীয় সঙ্গীতটা এখানে রচনা করা হয়েছে। এখান থেকে আমরা কি করছি? আমাদের জাতীয় সঙ্গীতটা নিয়ে নিছি। তাহলে তুমি কি বুঝতে পারছো কেন গুরুত্বপূর্ণ? কেন গুরুত্বপূর্ণ এখান থেকে আমরা নিয়ে নিছি, বুঝছো? গীতাঞ্জলি কাব্যগ্রন্থের মধ্যে অন্তর্ভুক্ত। তার মানে এই যে বঙ্গভঙ্গ হওয়ার কারণে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যের মধ্যে একটা কবিতা লিখছিলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, কষ্টে দুঃখে ভাগ হয়ে যাচ্ছে সেই জন্য। তাহলে রচনা সাল হচ্ছে 8 থেকে 9 এর মধ্যে, 8 থেকে 9 এর মধ্যে। গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় 1910 সালে। 1910 সালে তিনি কি করেন? এটা প্রকাশ করেন। হ্যাঁ হ্যাঁ, 1910 সালে তিনি কি করেন? প্রকাশ করেন। ওকে, এটা আমার শেষ। তাহলে আমার এটা ডান। আমাকে একটু কষ্ট করে বলতে হবে ভাইয়া, ভাইরা আমাকে একটু কষ্ট করে বলতে হবে যে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের মধ্যে, হ্যাঁ গীতাঞ্জলি তোমার হচ্ছে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের মধ্যে কয়টা কবিতা আছে, অর্থাৎ গীতি কবিতা কয়টা আছে তোমার হচ্ছে আমাকে বলতে হবে। গীতি কবিতা কয়টা আছে বলতে হবে। কবিতা কয়টা, কবিতা কয়টি, গীতি কবিতা কয়টা আমাকে একটু বলো তো দেখি। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের মধ্যে কয়টা কবিতা আছে? আমি একটু বলেছি তোমাদেরকে, এইটা একদম বলে ফেলছো। হ্যাঁ, জুবায়ের শেখ বলে ফেলছো। কয়টা ভাইয়া? এটা হচ্ছে 100 কয়টা? 157টা। 157টা কি পাইছিলাম ভাইয়া? আমরা এই রবীন্দ্রনাথের যে গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পান, সেটা আমরা পেয়েছিলাম। এটার মধ্যে কয়টা কবিতা আছে? 157টা কবিতা আমরা পাইছিলাম। এটা ক্লিয়ার, এটাও আমার শেষ। এরপর একটু আসি, এরপর একটু তোমাকে ধরি। এরপর একটু বলো তো দেখি, আমাকে একটু বলো গীতাঞ্জলি কাব্যটা কত সালের মধ্যে রচিত হয়, মানে কত সালের মধ্যে রচিত হয়, রচনা হয়। হ্যাঁ, রচনা করা হয় কত সাল থেকে কত সাল আমাকে একটু বলো দেখি। মানে এই যে গীতাঞ্জলি কাব্যগ্রন্থটা কত সালে রচনা করা হয়েছে এবং কত সালে এটা প্রকাশিত হয়েছে বলো দেখি।
দেখি, হ্যাঁ এই তো বলছে 157টা। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে তোমাদের উত্তর। হ্যাঁ, একরমন নেশা, হ্যাঁ তোমার হচ্ছে পিয়াল বিশ্বাস বলছো, অভিষেক দত্ত, প্রাপ্তি দাস বলছো, হ্যাঁ রমকি বড়ুয়া, সবাই বলতেছে তোমার হচ্ছে ঠিক আছে 57টা। কয়টা ভাইয়া? 157টা আমরা পাইছি। এখন আমাকে ওইটা বলতে হবে। কোনটা বলতে হবে? ওইটা বলতে হবে যে কত তারিখে বা কত সালের মধ্যে এটা রচনা করা হয়েছে। 8 থেকে 9, এই তো 1908 থেকে 1909 এর মধ্যে থেকে কি করা হয়েছে? রচনা করা হয়েছে। এখন এটা প্রকাশ হয়েছে কবে? এটা প্রকাশ হয়েছে কবে এবং নোবেল পুরস্কার পাইছেন কবে? এটা পরে দেখবো আমরা একটু পরে। হ্যাঁ, এখন প্রকাশ হয়েছে কবে, প্রকাশ হইলো কবে, আর উনি নোবেল পুরস্কার পাইলেন কবে? উনি নোবেল পুরস্কার পাইলো কবে দেখি আমরা একটু। দেখি এখন, দেখো খেয়াল করো, নোবেল পুরস্কার নিয়ে কিছু কথা, নোবেল পুরস্কার নিয়ে কিছু কথা দেখি, দেখো আমরা খেয়াল করো। গীতাঞ্জলি ইংরেজি অনুবাদের নাম হচ্ছে সং অফারিং। হ্যাঁ, অফারিং, সং অফারিং, এটা হচ্ছে তার ইংরেজি নাম, এটা হচ্ছে তার ইংরেজি নাম। ওকে, এরপরে দেখি ইংরেজি অনুবাদটা প্রকাশিত হয় 12 সালের মধ্যে। 12 সালের মধ্যে কি হয়? প্রকাশিত হয়। ওকে, পড়েছে সং অফারিং এর ভূমিকা। এখন কেউ কি বলতে পারবে আমাকে, প্রিয় ভাইরা, আমাকে কি বলতে পারবা, তোমাদের কি কারো মনে আছে যে গীতাঞ্জলি কাব্যের জন্য যে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পায়, এটা কত সালে পায়? কেউ কি বলতে পারবা? কেউ কি বলতে পারবা? দেখি তো, একটু একটু কষ্ট করে বলবো, আমার সাথে সাথে বলবা, একটু দেখি তোমাদের কাছে মনে আছে কিনা। মানে গীতাঞ্জলি কাব্যের জন্য যে নোবেল পুরস্কার পায়, এটা কত সালে পায়? মানে এটা যে পুরস্কারটা পেয়েছেন, এটা কত সালে পেয়েছেন? কত সালে পেয়েছেন? হ্যাঁ, পুরস্কারটা কত সালে পেয়েছেন? ঠিক আছে, গীতাঞ্জলি কবিতা প্রকাশিত হয় হচ্ছে 1910 সালে প্রকাশিত হয়েছে। ঠিক আছে, কিন্তু কিন্তু এটা পুরস্কারটা, গীতাঞ্জলি কাব্যের জন্য পুরস্কারটা উনি পান কবে? হ্যাঁ, উনি পান কে? এই তো 1913 সালে। সাবাস, একজন বলে ভাবছে 1900 কত সাল ভাইয়া? 1913 সাল। তোমরা কি জানো এই 1913 সালে বিশ্বের আরো একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে? আরো একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে। সেই ঘটনাটা কি ভাইয়া? সেই ঘটনাটা হচ্ছে 1913 সালে আরো একটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে টাইটানিক জাহাজ। টাইটানিক, টাইটানিক জাহাজ বিশ্বের সবচেয়ে বড় জাহাজ বলা হয়, বিশ্বের সবচেয়ে বড় জাহাজ বলা হয়। এই টাইটানিক জাহাজটাও ডুবে গিয়েছিল কোথায়? আটলান্টিক মহাসাগরে। আটলান্টিক মহাসাগরে ডুবে গিয়েছিল কত সালে ভাইয়া? 1913 সালে। কত সালে ভাইয়া? 1913 সালে। তাহলে মানে আমরা দুটো তথ্য পাইলাম, একটা হচ্ছে 1913 সালে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পান, আবার একই সময়ে ওই সময়ে 1913 সালে বিশ্বের সবচেয়ে বড় জাহাজ যেটা বলা হয়, সেই জাহাজটা ডুবে যায় কোথায়? আটলান্টিক মহাসাগরে। এবং সেই জায়গাটার নাম হচ্ছে, তোমরা নাম শুনছো হয়তো, বারমুডা। কি ভাইয়া? বারমুডা ট্রায়াঙ্গেল বলা হয়। বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যে ওই জাহাজটা ডুবে যায়। বুঝতে পারছো? ক্যারিবিয়ান সি বলে, তোমরা নাম শুনছো ক্যারিবিয়ান সি, বিশ্বের সবচেয়ে গভীরতম সাগর সেটা হচ্ছে ক্যারিবিয়ান সি। কি বলছি ভাইয়া? এই ক্যারিবিয়ান সি, ক্যারিবিয়ান, ক্যারিবিয়ান সি মানে ক্যারিবিয়ান সাগর, যেটা হচ্ছে বিশ্বের সবচেয়ে দ্বিতীয়, বিশ্বের সবচেয়ে গভীরতম সাগর। বিশ্বের সবচেয়ে গভীরতম সাগর হচ্ছে এই ক্যারিবিয়ান সি। এই ক্যারিবিয়ান সি হচ্ছে কোথায়? দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকার মাঝামাঝি যে জায়গাটা আছে, এই জায়গার মধ্যে। আর এই জায়গার মধ্যে একটা কি আছে? ট্রায়াঙ্গেল আছে, একটা ত্রিভুজাকৃতির একটা কি আছে? এই বারমুডা ট্রায়াঙ্গেল নামে পরিচিত। এই বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যেই টাইটানিক জাহাজটা ডুবে যায়। টাইটানিক জাহাজটা কি করে? ডুবে যায়। ওকে, তাহলে ঠিক আছে ভাইয়া। ওকে, ওকে ঠিক আছে, তাহলে পরবর্তী আসিবা। সং অফারিং এর ভূমিকা লেখা হয় ডাব্লিউ.বি. ইয়েটস। ডাব্লিউ.বি. ইয়েটস উনি ভূমিকা লেখছেন। শান্তিনিকেতন থেকে তরল থেকে নোবেল পদক চুরি হয়। চিন্তা করছো, নোবেল পুরস্কার চুরি হয়ে গেছে। কোন সালে ভাইয়া? 2004 সালে চুরি হয়েছে। তারিখ লাগবে না, সালটা মনে রাখো। 2004 সালে কি হয়েছে? নোবেল পুরস্কার চুরি হয়েছে। কোথা থেকে চুরি হয়েছে? এই শান্তিনিকেতন, সিরাজগঞ্জের তোমার হচ্ছে কুষ্টিয়া শান্তিনিকেতন থেকে এটা চুরি হয়ে গেছে। এটা আমার চুরি হয়ে গেছে। ওকে ওকে ঠিক আছে, তাহলে আমি কি পেলাম? শান্তিনিকেতন থেকে নোবেল পুরস্কার চুরি হয় কত সালে ভাইয়া? 2004 সালে। 2004 সালে এটা কি হয়? চুরি হয়ে গেছে। 2004 সালে চুরি হয়ে গেছে। ওকে ঠিক আছে, এর পরবর্তী আসি ভাইয়া, একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, উপাধিগুলো দেখি একটু আমরা, তার উপাধিগুলো দেখি। তার উপাধিগুলো কি কি আছে? বিশ্বকবি কে দিয়েছেন? ব্রাহ্মবান্ধব উপপাধ্যায়। ব্রাহ্মবান্ধব উপপাধ্যায় তিনি তার উপাধি দিয়েছেন বিশ্বকবি, যেটা আমরা তাকে যে হিসাবে চিনি, যে হিসাবে তাকে জানি আমরা, সেই উপাধিটা কে দিয়েছেন? ব্রহ্মবান্ধব উপপাধ্যায়। গুরুদেব কে দিয়েছেন? মহাত্মা গান্ধী। গুরুদেব এই উপাধিটা কে দিয়েছেন? কাকে দিয়েছেন? কে দিয়েছেন? মহাত্মা গান্ধী দিয়েছেন। কাকে দিয়েছেন? এ রবি ঠাকুরকে দিয়েছেন।
এই ভদ্র না উপাধি, সরি এখানে না, এটা হবে না, এখানে আসছো কেন, এটা বাদ। মহাত্মা গান্ধী, হ্যাঁ, কাকে কে দিয়েছেন, কে দিয়েছেন, মহাত্মা গান্ধী দিয়েছেন। কি দিয়েছেন? গুরুদেব উপাধি কাকে দিয়েছেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে, রবি ঠাকুরকে উপাধি দিয়েছেন। এরপর আসি, ভারতের মহাকবি কে দিয়েছেন? চীনা কবি সিচি লিসাস, লিসাস। নাইট স্যার বা নাইট বা স্যার উপাধি কে দিয়েছেন? ব্রিটিশ সরকার। তার মানে এই উপাধিগুলো বিশ্বকবি কে দিয়েছেন, গুরুদেব কে দিয়েছেন, ভারতের মহাকবি কে দিয়েছেন, নাইট স্যার কে দিয়েছেন। এই যে জিনিসগুলা, এই জিনিসগুলা থেকে হ্যাঁ ওনার পুরস্কারটা চুরি হয়ে গেছে 2004 সালে। হ্যাঁ, তাহলে এই যে কবি, বিশ্বকবি, গুরুদেব, ভারতের মহাকবি আর নাইট স্যার কে উপাধি দিয়েছেন, কবে দিয়েছেন? এগুলো থেকে আমি এক্সাম নিতে চাচ্ছি, এক্সাম নিব, দেখবো কে কতটুকু পারো। একটু দ্রুত জানাও আমাকে ভাইয়া। এই তো শেষ, তাহলে এটা আবার ডান ভাই, হ্যাঁ এটা আমার ডান, এটা আবার শেষ, এটা আবার ডান। এরপর আসি, কি আছে পাঠ পরিচিতির মধ্যে আসি। পাঠ পরিচিতির মধ্যে খেয়াল করে কি আছে, অপরিচিত গল্পটি সংকলিত হয় প্রথম গল্প সপ্তক এবং পরে গল্পগুচ্ছের তৃতীয় খণ্ড থেকে। প্রথমে গল্প সপ্তক, পরে হচ্ছে গল্পগুচ্ছের তৃতীয় খণ্ড। কোন খণ্ড ভাইয়া? তৃতীয় খণ্ড। প্রথম খণ্ড না, দ্বিতীয় খণ্ড না, তৃতীয় খণ্ডের মধ্যে। কোন খণ্ডের মধ্যে? তৃতীয় খণ্ডের মধ্যে রচিত হয়। ওকে, প্রথম প্রকাশিত হয় সবুজ পত্র পত্রিকায়। কোন পত্রিকা ভাইয়া? এটা পত্রিকার নাম, এটা হচ্ছে সবুজ পত্র, এটা পত্রিকা। এই পত্রিকা প্রকাশিত হয় 1914 সালে। 1900 সালে? 1914 সালে। বাংলা সালটা দেওয়া আছে কোন সংখ্যায়? কার্তিক সংখ্যায়। কোন সংখ্যায় প্রকাশিত হবে? কার্তিক সংখ্যায়। তাহলে পত্রিকার নাম হচ্ছে কি? পত্রিকার নাম হচ্ছে সবুজ পত্র পত্রিকা। এবং কোন সংখ্যায় প্রকাশিত হয়? সেটা উত্তর হচ্ছে কার্তিক সংখ্যায়। কোন সংখ্যায়? কার্তিক সংখ্যায় এটা প্রকাশিত হয়। এই যে বসে বা চোর পাওয়ার কাছে একটু বলো, বলো চোরটা কে বলো। আমরা এখন এই ফোর্স নিয়ে যাবো, যে বিডিআর বিজিএস সব নিয়ে যাবো, যত ফোর্স আছে বাংলাদেশে, হ্যাঁ এসএসএফ যত এনএসআই যত ফোর্স আছে সব ফোর্স নিয়ে, তো এসএসএফ এনএসআই বিজিএস বিএসএফ যা আছে সব নিয়ে ফোর্স নিয়ে ওখানে যাবো। নোবেল পুরস্কার লাগবে, সবাই নিয়ে চলে আসবো। তোমাকে একটু দিব, ভাগ চোখ দিবা আর কি, বুঝছো? যদি আমরা পেয়ে যাই, বুঝছো, নোবেল পুরস্কারটা পেয়ে যাই, তুমি একটু নিবা, আমাকে একটু দিবা, আশেপাশে যারা দেখবে তাকে একটু দিব, ওকে একটু দিব, একটু দিব, সবাই একটু বন্ধ করে নিবো আর কি, বুঝছো? একা খাবো নাকি, সবাইকে দিয়ে খাবো। ওকে, তাহলে আমি পেয়ে গেলাম। তাহলে সবুজ পত্র পত্রিকায়, এটা হচ্ছে পত্রিকার নাম। আর কোন সংখ্যা প্রকাশিত হয়েছে ভাইয়া? কার্তিক সংখ্যায়। আমার সাথে একটু বলো দেখি। প্রথমে গল্প সপ্তক, পরে হচ্ছে গল্পগুচ্ছের তৃতীয় খণ্ড থেকে নেওয়া হয়েছে। আর এটা নেওয়া হওয়ার পর থেকে এটা প্রকাশ হয়েছে কোথায়? সবুজ পত্র পত্রিকায়। কত সালে ভাইয়া? এই তো 1914 সালে। সবুজ পত্র পত্রিকায় প্রকাশিত হয় 1914 সালে। কোন সংখ্যায়? সেটা হচ্ছে কার্তিক সংখ্যায়। ক্লিয়ার? আমাকে একটু বলো ভাই, জোরে জোরে বলতে হবে যে এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা, এতটুকু শেষ হয়েছে কিনা, এতটুকু শেষ হয়েছে কিনা একটু বলতে হবে ভাইয়া। হ্যাঁ বলো। ওকে, এরপর আসি, দেখো এই যে মূল চরিত্রে চলে আসছি, আমাদের সেই অনুপম আর আমাদের সেই কল্যাণী। আমাদের সেই অনুপম আর সেই কল্যাণীর জায়গায় চলে আসছি আমরা। এই প্লাস চিহ্ন দিয়ে দেখছো, এখানে প্লাস চিহ্ন। আগে ছোটবেলায় দেখতাম, ছোটবেলায় দেখতাম কি, স্কুলে যখন যাইতাম তখন দেখতাম এই যে কোণার মধ্যে, দেয়ালের মধ্যে, এই পাশে দেখতাম, এই পাশে দেখতাম এস প্লাস আর, এস প্লাস আর, এই পাশে দেখতাম এম প্লাস এ। হ্যাঁ, এগুলো দেখতাম ছোটবেলায়, দেখতাম। তখন কি করতাম? চুইংগাম দিয়ে এগুলো মুছে দিতাম, চুইংগাম দিয়ে বা রং টং দিয়ে এগুলো মুছে দিতাম। কারোর সাথে কারো কি প্লাস প্লাস দেওয়া যাবে না, ছোটবেলা থেকেই দেখতাম। তবে ছোটবেলা থেকে দেখতাম, এখানে একটা প্লাস চিহ্ন দিয়ে দিছি। প্লাস চিহ্ন ছোটবেলায় কোনো সত্য হয় না, বুঝছো? ছোটবেলায় দেখতাম এস প্লাস আর, হ্যাঁ ছোটবেলায় দেখতাম এস প্লাস আর দেখতাম, কিন্তু বড় হয়ে দেখলাম এই এস প্লাস কি হয়ে গেছে? বি হয়ে গেছে। হ্যাঁ, এস প্লাস কি হয়ে গেছে? আগে ছিল কি এস প্লাস, এস মানে সাদিয়া, হ্যাঁ, আর মানে কি? আর মানে হচ্ছে রাব্বি, হ্যাঁ, আর মানে রাব্বি। কিন্তু এই এস মানে সাদিয়া, এইটা মানে সাদিয়া আছে, কিন্তু এখানে ছিল আর, এখানে হয়ে গেছে বি। এই বি মানে কি? এই বি মানে হচ্ছে বাপ্পি। কি ভাইয়া? এই বি মানে হচ্ছে বাপ্পি। এখানে ছিল রাব্বি, এখানে আছে বাপ্পি। জাস্ট এখানে ছিল আর, এখানে হয়ে গেছে কি? বি। সিম্পল হিসাব। ছোটবেলার এই যে এস প্লাস আর আর এস প্লাস বি যে পরিবর্তন, বুঝছো, পরিবর্তন হয়েছে, ঠিক একই পরিবর্তন আমরা এই যে দেখতে পারবো একটু পরে। ওকে, তাহলে এই যে অনুপম আর এই যে কল্যাণী পাইছা, অনুপম কল্যাণী পেয়ে গেছি, অনুপম আমরা কল্যাণী পেয়ে গেছি। এরপর আমরা দেখবো, হ্যাঁ অনুপম কল্যাণী আমি পেয়ে গেছি, এখন দেখবো। এখন খেয়াল করো ভাইয়ারা, পাঠ পরিচিতির মধ্যে এই 27 বছরের যুবক, হ্যাঁ 27 বছরের যুবক, হ্যাঁ বিয়ে করতে না বিয়ে কান্নাকাটি করতেছে, এই 27 বছরের যুবক
দেখো খেয়াল করো, 27 বছর, কত বছর? 27 বছর। যখন বিয়ে করতে যায় তখন তার বয়স কত? 23 বছর। যখন বিয়ে করতে যায় তখন তার বয়স 23। বিয়ে হয় নাই, গল্প লেখা শুরু করছে তখন 27। তখন কত? তখন 27। এই যে একদম বলছে এ প্লাস কে দেখতাম, হ্যাঁ অনেক নাম দেখতাম, বুঝছো, অনেক নাম দেখতাম। ওকে, তারপর দেখো খেয়াল করো, এটি 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 সাধু রীতিতে রচিত। তাহলে আমরা ভাষা রীতি পাই কয়টা? দুইটা। ভাষা রীতি পাই কয়টা? পাই দুইটা। একটা হচ্ছে চলিত, একটা হচ্ছে চলিত, আর একটা কি ভাইয়া? একটা সাধু, আরটা কি? সাধু। এই সাধু আর চলিত থেকে তোমাদের প্রশ্ন মাঝে মধ্যে দেখবা। সাধু চলিত ভাষার পার্থক্য সবচেয়ে বেশি কোথায় দেখা যায়? সেটা দেখা যাচ্ছে নাটকের মধ্যে, নাটক বা সংলাপের মধ্যে। আবার দেখা যায় ক্রিয়াপদের মধ্যে তোমার হচ্ছে পার্থক্য বিশেষ বেশি খেয়াল করা যায়। যেমন হচ্ছে আমরা বলিয়েছি, দেখবে এলিট শ্রেণীর লোক, এটা সোসাইটি, এলিট সোসাইটি, অথবা তোমাদের শিক্ষিত মানুষ যারা আছে তারা একটু কেমনে বলে? আমরা বলি, হ্যাঁ আমরা বলি খাইছি, এ ভাত খাইছিস, আমরা বলি হ্যাঁ খাইছি। কিন্তু যারা একটু এলিট, যারা একটু শিক্ষিত, তারা কি বলবে? হ্যাঁ খেয়েছি। কি বলবে? হ্যাঁ খেয়েছি, হ্যাঁ খেয়েছি, খেয়েছি। আমরা বলি খাইছি, ওরা বলে কি? খেয়েছি। এই যে এখানেই পার্থক্যটা, বুঝছো? যারা একটু আমাদের মতো একেবারে খেত, তারা তো চলিত ভাষার কথা বলে। আর যারা একটু স্মার্ট, একটু মানে কি, মানে পড়াশোনা বেশি করছে, এলিট সোসাইটি, এরা সবসময় ফ্ল্যাট পাশে থাকে, এরা সবসময় খেলাধুলা কম করে, এরা সবসময় চলাফেরা কম করে, এরা দিনের বেলা বাইর হয় না, এরা সন্ধ্যার পরে বাইর হয়, ঘোরাঘুরি করে, বুঝছো? এরা সন্ধ্যার পরে বাইর হয়, মানে যখন সূর্য ডুবে যায় তারা তখন বের হয়। আর এই শ্রেণীর লোক যারা আছে, এরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে, আর রাত হলে ঘরে ফিরে যায়। আর এই শ্রেণীর লোক যারা আছে এরা কি করে? এরা হচ্ছে সন্ধ্যা 7টার পরে ঘর থেকে বাইর হয়। মানে কেন বাইর হয়? কারণ হচ্ছে সানস্ক্রিন পরবে, হ্যাঁ সানস্ক্রিন পরবে, সমস্যা হয়ে যাবে, সেজন্য বাইর হয় না। হ্যাঁ, অনেক সমস্যা। ওকে, তাহলে দেখো খেয়াল করো, এখন পরে আসি বাবা, অবস্থা আমার মতো হতে চাই না। দেখো খেয়াল করো, উত্তম পুরুষ, তাহলে সাধু রীতি কোনটা? যেটা স্মার্ট, যেটা উচ্চ শিক্ষিত, এরকম ভাব। উত্তম পুরুষের জবানিতে লেখা হয়েছে, মানে কি? দেখবা পুরুষ 3 ধরনের। কয় ধরনের? পুরুষ 3 ধরনের। এটা খেয়াল করো, পুরুষ কিন্তু কয় ধরনের? দেখি বিয়ে করবো আর কি। পুরুষ 3 ধরনের। কয় ধরনের? পুরুষ 3 ধরনের। একটা হচ্ছে নাম পুরুষ, হ্যাঁ এটা হচ্ছে গ্রামের মানুষ আর কি, নাম পুরুষ। একটা হচ্ছে মধ্যম পুরুষ, মধ্যম পুরুষ। আর হচ্ছে উত্তম পুরুষ, যেখানে সুন্দর মতো উত্তম পুরুষ, উত্তম মধ্যম নাম, উত্তম মধ্যম নাম, এই 3টা আমরা পাই। হ্যাঁ আমরা এই 3টা পাই। যারা আমাদের সেকেন্ড টাইম বেঁচে অলরেডি ভর্তি আছো, আর যারা ভর্তি হবা, আমাদের পেজে একটু মেসেজ দিয়ে রাখবা, বা সেকেন্ড টাইম বেঁচে ভর্তি হতে চাই, একটু মেসেজ দিয়ে রাখবা কষ্ট করে। হ্যাঁ অনেকে এখানে মেসেজ দিচ্ছ। তাহলে নাম মধ্যম উত্তম, নাম মধ্যম উত্তম। নাম পুরুষ কি? নাম পুরুষ হচ্ছে দাস, একেবারে সহজ করে বলে সে, হ্যাঁ সে, হ্যাঁ তারা, সে তারা। যখন আমরা বলি সেই কাজটা করছে, সে মানে কি? সে মানে নাম পুরুষ। তারা এই কাজটা করেছে, তারা কি? তারা যখন মানে যেটা চিনবো না, জানবো না, তারা, সে তারা যখন বলবো, এটা হচ্ছে নাম পুরুষ। মধ্যম পুরুষ কি? মধ্যম পুরুষ হচ্ছে তুমি তোমরা, সেকেন্ড পার্সন। তোমরা বলো না ফার্স্ট পার্সন, সেকেন্ড বা থার্ড পার্সন, ঠিক একই ভাবে। এই যে দেখো, তুমি তোমরা, আমি বললাম তুমি এই কাজটা করেছো, তুমি যখন বলবো তখন একটু স্মার্ট হবে, তখন সেটা হবে মধ্যম পুরুষ। যখন বলবো আমি আমরা, তখন সেটা হবে উত্তম পুরুষ। তাহলে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। হ্যাঁ, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ, এগুলো কি বুঝছো? উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ, কে কোনটা? উত্তম পুরুষ হচ্ছে আমি আমরা, মধ্যম পুরুষ হচ্ছে তুমি তোমরা, আর নাম পুরুষ হচ্ছে সে তারা, সে তারা। ঠিক আছে, এটা শেষ। ওকে ভাইয়া, শেষ, ক্লিয়ার, আশা করি ক্লিয়ার, সমস্যা হবে না। নায়ককে নায়ক হচ্ছে এই যে আমাদের বয়স্ক লোক বাপ্পারাস, যিনি সারা জীবন ছেঁকা খেয়ে গেছেন, কখনো ছেঁকা মানে ছেঁকা কাউকে দিতে পারেন না, ছেঁকা খেয়ে গেছেন, এই বাপ্পারাস নায়ক। আর নায়িকা হচ্ছে আমার হেনা আপু, যিনি হচ্ছেন তাকে দেখছিলাম আমরা, উনি হচ্ছে নায়িকা, হ্যাঁ কল্যাণী আর কি। আজ আমার বা অনুপমের বয়স কত? 27 বছর। এই যে তার বয়স কত? 27 হয়ে গেছে, বাট এখনো বিয়ে করতে পারতেছে না। পরে বিয়ের সময় বয়স ছিল তার কত বছর? 23 বছর। বিয়ের সময় তার বয়স কত ছিল ভাইয়া? 23 বছর। বিয়ের সময় তার বয়স 23, আজ তার বয়স 27। তার মাঝখানে ডিফারেন্স কত বছর? 4 বছর। বিয়ের সময় তার বয়স 23, আজ তার বয়স 27। ক্লিয়ার? ওকে ওকে, ঠিক আছে, ওকে ওকে। পরে দেখি, দেখো খেয়াল করো, এই যে সবচেয়ে বেশি উদাহরণ যেটা লাগে আমার, এই যে একটা ফুল, আর এটা একটা ফলের নাম, এটা একটা ফুল, এটা একটা ফল, এটা একটা ফুল, এটা একটা ফল। একটু খেয়াল করো, অনুপমের বাড়ি হচ্ছে কোথায়? কলকাতায়। একটু খেয়াল করো,
অনুপমের বাড়ি কোথায়? কলকাতা। একবারে একবারে ভিজুয়ালাইজ করে দেবো একবার, যাতে মনে থাকে তোমার। অনুপমকে শৈশবে তুলনা করা হতো শিমুল ফুল আর মাকাল ফলের সাথে। এখন পার্থক্যটা কোথায় দেখ, খেয়াল করো। কেন তুলনা করা হইতো? কেন তুলনা করা হইতো? হ্যাঁ, আমাদের বন্ধু বান্ধবের মধ্যে যখন আমরা একটা কেউ ছাগা খাই, খেয়াল করো, আমাদের বন্ধু বান্ধবের মধ্যে কিনো একটা কি কি ছায়া খাইছে, মনে করো ছায়া খাইছে, তারপর আমরা কি বলি? সে বাপ্পারা হয়ে গেছে। কেন বলি? কারণ বাপ্পারা ছায়া খায়। ঠিক একই ভাবে অনুপমকে তার শিক্ষকরা বলেছিল শিমুল ফুল আর মাকাল ফলের মতো। কারণ কি? কারণ অবশ্যই আছে। কারণ হচ্ছে এই শিমুল ফুল আর মাকাল ফল জিনিসটা হচ্ছে এরকম, শিমুল ফুল দেখতে অনেক সুন্দর, দেখো তো কত সুন্দর না, দেখতে কত সুন্দর না, অনেক সুন্দর। কিন্তু পার্থক্য সমস্যা হচ্ছে এক জায়গায়, সেটা হচ্ছে কি, যেই ফুলের সুবাস নাই, যেই ফুলের ঘ্রাণ নাই, যেই ফুলের গন্ধ নাই, সেই ফুলের দামও নাই। ঠিক একই ভাবে দেখতে সুন্দর হলে কি হবে, কিন্তু কি অন্তঃসার শূন্য, ফুলের যে বৈশিষ্ট্য থাকে তার মধ্যে হচ্ছে নাই। দেখতে অনেক সুন্দর, কিন্তু ফুলের যে সুবাস থাকার কথা, এই সুবাস তার মধ্যে নাই, ঘ্রাণ নাই, সেজন্য ফুলের কোনো দাম নাই, এই ফুলের কোনো দাম নাই। ঠিক একই ভাবে এই যে অনুপম, এই ভদ্রলোক দেখতে যত সুন্দরী হোক না কেন, বিএ পাশ করে ফেলছে, এমএ পাশ করে ফেলছে, এই লোক এখনো পর্যন্ত কি করতে পারে নাই, তার মধ্যে যে গান অর্থাৎ এমএ পাশ করলে যে কোয়ালিটি থাকার কথা, এই লোকের মধ্যে নাই। এই লোকে এক জায়গায় দাঁড়াইয়া নিজের ব্যক্তিত্ব প্রকাশ করতে পারতেছে না, নিজে যেটা চায় সেটা বলতে পারতেছে না, এই সাহসটুকু তার মধ্যে নাই। তার মানে কি, তার মধ্যে সৌন্দর্য আছে, তার মধ্যে গুণ আছে, বাট কি নাই, ওই সুভাষটা নাই, তার মধ্যে ব্যক্তিত্বটা নাই। হ্যাঁ, তার মধ্যে কি নাই, ব্যক্তিত্বটা নাই, যার কারণে সমস্যাটা এখানে হয়ে গেছে। এরপর আসি কি বলছে, মাকাল ফল। কি ফল ভাইয়া? মাকাল ফল। মাকাল ফল দেখতে পাচ্ছ, দেখতে কত সুন্দর, ভিতরে কি খাওয়া যায় না, দেখতে অনেক সুন্দর সুস্বাদু। যে ফল খাওয়া যায় না, সেই ফল আমরা কি করি, পায়ের নিচে দিয়া এমনি দিয়ে ফেলি। মানে কি করি, যেমন দেখো ছোটবেলা আমরা কি করতাম, ছোটবেলা আমরা দেখতাম ডুমুর গাছ দেখতাম, ডুমুর গাছ দেখতাম ঠিকই, বাট একটা ফলের মতো খাওয়া যায় না, কি করতাম, আমি এগুলো ঢিলাঢিলি করতাম। এগুলো দিয়ে আমরা কি করতাম, একজন ঢিলা দিতাম, টাকা দিতাম, ঢিল মারতাম। মানে কি, ফলটা খাওয়া যায় না, মূল্যহীন। ঠিক এই ফল, এই মাকাল ফল যেটা আছে, খাওয়া যায় না, কিন্তু দেখতে সুন্দর, কিন্তু ফল ঠিক একই ভাবে অনুপম মধ্যে সেই। ওকে ঠিক আছে। পরে দেখো মাকাল ফল দেখতে সুন্দর, তবে দুর্গন্ধযুক্ত ও খাওয়া যায় না। অনুপমের পিতা ছিলেন কি উকিল, যিনি ওকালতি করতেন, ওকালতি করে অনেক টাকা পয়সা কামাইছেন। ওকালতির কাজ কি, ওকালতির কাজ সত্যকে মিথ্যা বানাই দেওয়া, মিথ্যাকে সত্য বানাই দেওয়া, এরকম করে, বুঝছো? তাহলে অনুপমের পিতা ছিলেন কি, উকিল ছিলেন। অনুপমের পিতা কি ছিলেন ভাইয়া? উকিল ছিলেন। অনুপমের পিতা কি ছিলেন? উকিল ছিলেন। বলো অনুপমের পিতা কি ছিলেন? উকিল ছিলেন। ওকালতি করে অনেক টাকা পয়সা কামাইছে আর কি। ওকে, এরপরে দেখি, এরপরে আমি প্রশ্ন আসছি একটা, আমাকে একটু বলো তো দেখি ভাইয়েরা, একটু দ্রুত বলবা, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কোথায়? রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কোথায় এবং সাল কত? একটু বলবা, সবাই একটু বলবা, সালটা কত, সাল কত ও জন্মস্থানটা কোথায়? হ্যাঁ, সাল কত, জন্মস্থানটা কোথায়? প্রিয় ভাইরা, আমি জানি তোমরা যতটুকু পয়সা তোমাদের মাথা ঢুকছে, আমি যতটুকু পড়াইছি, এতক্ষণ যতটুকু পড়াইছি, এত সবগুলো ঢুকছে। আমি শুরু থেকে যদি শেষ পর্যন্ত বলি, আশা করি তোমরা সবাই পারবা, কারণ এমন ভাবে পড়াইছি যাতে করে বাসায় পড়তে না হয়। যা পড়াইছি মাথার মধ্যে ঢুকাইছি, ঢুকে পরে পৃষ্ঠায় গেছি আমরা, মানে পরে স্লাইডে গেছি। যা পড়াইছি তোমার মাথার মধ্যে সব আছে, আমি বিশ্বাস করি। আমি যদি তোমাকে এখন প্রশ্ন করি, তুমি উত্তর দিতে পারবা, আমার বিশ্বাস আছে, কারণ আমার কনফিডেন্স আছে যে আমি পড়াইতে পারছি, আমি স্যাটিসফাইড, পাশে তুমি স্যাটিসফাইড হবা। আমি যা পড়াইছি তো তোমার মাথার মধ্যে আছে, এটা আমি বিশ্বাস করি, এটা আমি কনফিডেন্টলি বলতেছি। তুমি যা শুরুতে যদি ক্লাস করে থাকো, আমি যা পড়াইছি তোমার মাথার মধ্যে গেঁথে গেছে, এগুলো সব আমার মাথার মধ্যে গেছে, হ্যাঁ গেঁথে গেছে। এই তো একশো বলে ফেলছো তোমরা। 7ই মে 1861 সাল, এই দেখছো 1861 সাল জন্মগ্রহণ করছে। আর এটা কি, গ্রামটা কোথায়? জোড়াসাঁকো, কলকাতায়। জোড়াসাঁকো, কলকাতায়। ওকে, ডি নাম্বারটা। এরপর আসি, আমাকে একটু বলো তো কি, আবার রিপিট করি, সেটা হচ্ছে কি বলছিলাম আমি বলছিলাম, তুমি যদি শুনে থাকো, আমি একটা কথা বলছিলাম যে পৃথিবীর গভীরতম সাগর, আর কি বলছিলাম, পৃথিবীর একটা গভীরতম সাগর আছে, গভীরতম সাগর একটা নাম বলছিলাম। একটু অফ টপিক, আমি একটু বলি দেখি তোমার মনে রাখতে পারছো কিনা। আমাকে একটু বলো দেখি, পৃথিবীর গভীরতম একটা সাগর আছে, গভীরতম সাগর, এই সাগরটা নাম কি? পৃথিবীর সবচেয়ে গভীরতম সাগরের নাম বলছিলাম আমি একটু আগে, তোমরা যারা ক্লাস করছো, দেখি বলো দেখি একটু, পৃথিবীর গভীরতম যে সাগরটা আছে, সাগরের নাম বলছিলাম আমি, দেখি বলো এই সাগরের নামটা কি? হ্যাঁ, অভিষেক দত্ত, ঠিক আছে ভাইয়া। গভীরতম একটা সাগরের নাম বলছিলাম, যে সাগরের মধ্যে তোমার হচ্ছে টাইটানিক জাহাজটা ডুবে গেছে। হ্যাঁ, টাইটানিক জাহাজটা ডুবে গেছে, সেই সাগরটার নামটা কি? এই তো একদম বলে, জুবাইর শেখ বলছে ক্যারিবিয়ান সি।
হ্যাঁ ক্যারিবিয়ান সি, এটা কোথায়? এটা হচ্ছে আটলান্টিক মহাসাগরে, আটলান্টিক মহাসাগরে ক্যারিবিয়ান সি। হ্যাঁ ক্যারিবিয়ান সি, এই ক্যারিবিয়ান সি পৃথিবীর গভীরতম সাগর, যে সাগরের মধ্যে কি হয়েছিল? ডুবে গিয়েছিল। ওকে, তাহলে হয়ে গেছে, এটা শেষ। ওকে ভাইয়া, আমার পারছো তোমরা। এরপর আসে আমি, এরপর আসে কি? এরপর হচ্ছে আমার কি বলছে, রবীন্দ্রনাথ ঠাকুর পিতার নাম কি ছিল? পিতার নাম দ্বারকানাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর, আর হচ্ছে সজীব চন্দ্র, নাকি রাজনারায়ণ বসু? কোনটা? ক্যারিবিয়ান সি। এই তো গুড, সাবাস। জোড়াশোকা কলকাতায়, সামিয়া বিনতে জামাল বলছো, হ্যাঁ ঠিক আছে ভাইয়া। তো প্রাপ্তি বলছো, রমকিত বড়ুয়া ক্যারিবিয়ান সি। হ্যাঁ তারপর হচ্ছে কি বলছো, আরিশ জান্নাত জিত নাকি কি নামটা বাবা? ক্যারিবিয়ান সি, হ্যাঁ ক্যারিবিয়ান সি, ঠিক আছে। ফাবিহা চৌধুরী বলছো, ঠিক আছে ভাইয়া। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি ছিল এটা বলতে হবে। পিতার নাম, পাশাপাশি মাতার নামটা কি ছিল? মাতার নাম কি ছিল একটু বলবা? হ্যাঁ দেখি কার কার মনে আছে। পিতার নাম কি ছিল, বাবার নাম কি ছিল? সরি, পিতার নাম বাবা তো একই কথা। পিতা কি ছিল, মাতা কে ছিল? পিতার নামটা বলো তো, এ নাকি বি, কোনটা হবে? হ্যাঁ বি নাম, দেবেন্দ্রনাথ ঠাকুর। আর দ্বারকানাথ ঠাকুর হচ্ছে তার পিতৃপুত্রের নাম আর কি। ওকে, তাহলে দেবেন্দ্রনাথ ঠাকুর হচ্ছে তার বাবার নাম, এটা হচ্ছে তার বাবা, এটা তার বাবা, এটা তার বাবা। আর মায়ের নাম কি ভাইয়া? মায়ের নাম আমরা দেখেছিলাম কি ভাইয়া? মায়ের নাম দেখেছিলাম এই যে সারদা, কি ভাইয়া? সারদা দেবী, সারদা দেবী দেখছিলাম, সারদা দেবী। তাহলে মায়ের নাম হচ্ছে সারদা দেবী, সারদা দেবী। হ্যাঁ সারদা দেবী দেখছিলাম আমরা। হ্যাঁ তাহলে আবার শিখে গেছি ভাই, কথা শিখে গেছি কিন্তু। হ্যাঁ ওকে, শিখে গেছি। ওকে ঠিক আছে ভাইয়া, পরবর্তী আসি দেখি। হ্যাঁ ঠিক আছে, উত্তর। এরপর দেখি রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ কোনটা? রবীন্দ্রনাথের প্রথম, একটু খেয়াল করবে কিন্তু, আমি বলছি কিন্তু এখানে স্পেসিফিক করে বলে দিই না কিন্তু, এখানে যা শুধুমাত্র বলছে কাব্যগ্রন্থ কোনটা। এখানে কিন্তু আমি স্পেসিফিক করে বলি নাই যে এটা এই তো এর মধ্যে হয়েছে, এরকম বলি নাই। আমি যা শুধুমাত্র বলছি প্রথম প্রকাশিত, সরি প্রকাশিত না, প্রথম কাব্যগ্রন্থ কোনটা, সরি। হ্যাঁ প্রথম, তো প্রথম কাব্যগ্রন্থ কোনটা? বনফুল, কবি কাহিনী, সোনার তরী, মানসী, কোনটা? এই তো সারদা দেবী, ঠিক আছে ভাই, সারদা দেবী ঠিক আছে। এখন আমাকে হ্যাঁ ফয়সাল বলছো, হ্যাঁ তো ভাইয়া, হ্যাঁ গুড, সারদা দেবী ঠিক আছে। এখনো বলতো রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ কোনটা? প্রথম কাব্যগ্রন্থ কোনটা? হ্যাঁ ফাকুজ বলছো, সারদা দেবী ঠিক আছে। নিশীথ দাস, বনফুল। এই তো অনন্যা দাস, এ নাম্বার, বনফুল। এই তো গুড। তাহলে যদি প্রশ্ন করা হয় প্রথম কাব্যগ্রন্থ কোনটা, যদি প্রশ্ন করা হয় প্রথম কাব্যগ্রন্থ কোনটা, তাহলে উত্তর হবে বনফুল। উত্তর হবে কি? উত্তর বনফুল। আর যদি প্রশ্ন করা হয় প্রথম প্রকাশিত, এই যে প্রকাশিত যদি বলা হয়, প্রকাশিত যদি এভাবে বলা হয়, প্রকাশিত যদি এভাবে বলা হয়, তাহলে সঠিক উত্তর হবে বি নাম্বারটা। তো সঠিক উত্তর কি হবে? বি নাম্বারটা। এখন একটু বলো ভাইয়ারা, এখন একটু আমাকে বলো তো, এই যে বনফুল যেটা দেখলাম, এই যে বনফুল যেটা দেখলাম, এই বনফুলটা, এই বনফুলটা হচ্ছে রবীন্দ্রনাথের কত বছর বয়স? রবীন্দ্রনাথ যখন কত বছর বয়সে তিনি বনফুল রচনা করেন? রবীন্দ্রনাথ কত বছর বয়সে? ঠিক আছে বনফুল, প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে বনফুল, এটা ঠিক আছে। কিন্তু এই বনফুল যদি তিনি লেখেন, বনফুল কাব্যগ্রন্থ তিনি লেখেন, এই বনফুল তিনি যখন লেখেন তখন তার বয়স কত ছিল? তার বয়স কত ছিল? এই তো 15 বছর বয়স। তার বয়স ছিল কত বছর? 15 বছর বয়স। কত বছর বয়স? ওনার বয়স যখন 15 বছর বয়স, 15 বছর বয়স, তখন তিনি কি করেন? বনফুল রচনা করেন। ক্লিয়ার? ওকে, এটা শেষ ভাই, আমার শেষ। ওকে, 15 বছর বয়সে। ওকে নাম। এরপর আসি বা বনফুল পাইছি। প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ কোনটা? এটা তো পারবা। প্রকাশিত, এখানে কিন্তু বলে দিচ্ছে প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ, তার মানে পেস কিন্তু লাগাবা না, আমি আবার বলে দিচ্ছি, পরীক্ষা যদি প্রশ্ন আসে তোমরা পারবা আশা করি। প্রথম কাব্যগ্রন্থ কোনটা? বনফুল। প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ কোনটা? তাহলে সঠিক উত্তর কোনটা হবে? এই যে বি নাম্বারটা হবে। তখন বি নাম্বারটা হবে। তখন কোন নাম্বারটা? তখন বি নাম্বারটা হবে। শেষ। তখন বি নাম্বারটা হবে, তখন আমার বি নাম্বারটা হবে। ওকে ওকে ডান ভাইয়া, ওকে ডান, এটা শেষ। হ্যাঁ প্রথম কবি কাহিনী। পরে আসি রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস কোনটা? কি কি বলতে পারবা? প্রথম উপন্যাস কোনটা? রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস কোনটা ছিল? এটাই মনে হয় আমার লাস্ট কোশ্চেন। রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস কোনটা? রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস কোনটা? এই তো কবি কাহিনী, ঠিক আছে, একদম বলছে। হ্যাঁ এখন আমাকে বলবা রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস কোনটা? প্রথম প্রথম উপন্যাস, নট নাটক, নট কাব্যগ্রন্থ, নট কবিতা, এখানে উপন্যাস কথা বলা হয়েছে। হ্যাঁ একজন বলছে এ নাম্বারটা, রাইট। সঠিক উত্তর হচ্ছে এ নাম্বারটা। রবীন্দ্রনাথের প্রথম উপন্যাসের নাম হচ্ছে বউ ঠাকুরানীর হাট। বউ ঠাকুরানীর হাট। এই যে এটা কিন্তু শেষের কবিতা বলা হলেও এটা কিন্তু কবিতা না, এটা কিন্তু একটা উপন্যাসের নাম। এটা শেষের কবিতা বলা হলেও এটা কিন্তু কি না,
কবিতা না, এটা কিন্তু একটা উপন্যাস। হ্যাঁ, বউ ঠাকুরানীর হাট, এটা হচ্ছে রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস, মনে রাখবা। রবীন্দ্রনাথের প্রথম উপন্যাসের নাম হচ্ছে বউ ঠাকুরানীর হাট। বউ ঠাকুরানীর হাট রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস। বউ ঠাকুরানীর হাট রবীন্দ্রনাথের কি না, কি তোমার হচ্ছে প্রথম উপন্যাস। ঠিক আছে ভাইরা, রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস বউ ঠাকুরানীর হাট, রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস। ওকে, এই তো বউ ঠাকুরানীর হাট রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো, সবাই ক্লিয়ার বুঝতে পারছো সুন্দর মতো। এই ছিল আমার আজকের এই ক্লাস পার্ট 1। এর পরবর্তী ক্লাসে আমি পার্ট 2 পড়াবো। আশা করি এইভাবে একেবারে শেষ পর্যন্ত যাবো ইনশাল্লাহ, যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন, হায়াত রাখেন, ইনশাল্লাহ শেষ পর্যন্ত যাবো, শেষ পর্যন্ত যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে আমি কি পাইলাম আজকের ক্লাসের মধ্যে? হ্যাঁ, আজকের ক্লাসের মধ্যে আমি যেটা পাইলাম সেই জিনিসগুলো একটু সামারি করে বললে, রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ পাইছি, সাহিত্যকর্ম পাইছি, রবীন্দ্রনাথের পাশাপাশি রবীন্দ্র নোবেল পুরস্কার যেটা পাইছিল এইগুলো দেখছি আমরা। এর পাশাপাশি আমরা দেখেছি কি, আমরা দেখেছি তোমার হচ্ছে রবীন্দ্রনাথের যে গল্পটা আছে পাঠ পরিচিতি দেখেছি, এবং অনুপম এবং কল্যাণীর যে কাহিনী আছে এগুলো আমরা দেখার চেষ্টা করেছি। তো আজকের ক্লাসের মধ্যে এই জিনিসগুলো আমরা বোঝার চেষ্টা করেছি। তোমরা অনেকে অ্যান্সার দিতে পারছো, অনেকে একবার ছোটস্থ করে ফেলছো, পড়াইছি যা পড়াইছি তোমরা ছোটস্থ করে ফেলছো, যা পড়াইছি তোমরা সব মুখস্থ করে ফেলছো। এই তো আশা করি এভাবে যদি সব লেগে থাকতে পারো, একেবারে সুন্দর মতো লেগে থাকতে পারো, তাহলে দেখবা জয় করাটা খুব ইজিলি হয়ে যাবে, জয় করাটা সহজ হয়ে যাবে। তুমি দেখবা একটা জিনিস যখন তুমি একবার বেসিক থেকে পড়বা, তুমি মূল থেকে পড়বা, তখন তোমাকে প্রশ্ন করে ঠেকাইতে পারবে না। যেখান থেকে প্রশ্ন করে উঠ না কেন তোমার কমন থাকবে, কারণ তুমি একেবারে বেসিক থেকে পড়েছো বা ডিপলি পড়েছো। তুমি ভাষা পড়ো নাই, তুমি পড়ছো দেখছো চলে গেছে এরকম না, তুমি যা পড়েছো তুমি মাথার মধ্যে গেঁথে নিয়েছো, এবং পাশাপাশি যেগুলো পড়েছো লাইন বাই লাইন, এটার মানে কি, এই জিনিসটা তারা কি বুঝাইছে, এই জিনিসগুলো আসলে কি বুঝায়, সবগুলো তুমি জানো। তখন তোমাকে সত্য করে বলছি, তোমার কেউ ঠেকাইতে পারবে না। যেখান থেকে প্রশ্ন করুক না কেন, মঙ্গল গ্রহ থেকে প্রশ্ন করে নিয়ে আসুক না কেন, তুমি পারবা, কারণ তোমার বেসিক ক্লিয়ার, তুমি সুন্দর মতো পড়েছো, ডিপলি পড়েছো, অ্যানালাইসিস করে পড়েছো। ওকে ভাইয়া, ঠিক আছে, তাহলে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখাবে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।